আজকে আমরা জাস্ট মানে বেসিক জিনিসপাতিগুলোই পড়বো এখান থেকে। সেটা হচ্ছে পাওয়ার ফ্লো ইকুয়েশন। এটা কেন দরকার? এটা একটা আচ্ছা দাঁড়ান, আমি এটা দেখি, একটু দাঁড়ান। আচ্ছা, আমরা আমরা শুরু করে পাওয়ার ফ্লো ইকুয়েশন। হ্যাঁ, এটা কেন, অথবা এটাকে অনেক সময় লোড ফ্লো ইকুয়েশনে বলে। এটাকে অনেক সময় লোড ফ্লো ইকুয়েশনে বলা। আচ্ছা, আমরা একটা পাওয়ার সিস্টেমের মধ্যে ভেরিয়েবল কয়টা? কোন একটা পাওয়ার সিস্টেমে স্যার চারটা। চারটা কি কি? রিয়াল পাওয়ার, স্যার রিয়াল পাওয়ার, রিঅ্যাক্টিভ পাওয়ার, আচ্ছা, তারপর হচ্ছে ভোল্টেজের ম্যাগনিটিউড, আর হচ্ছে অ্যাঙ্গেল। আচ্ছা মানে আচ্ছা, ঠিক আছে। আসলে চারটা কোয়ান্টিটি আছে, কিন্তু এর মধ্যে হচ্ছে দুইটা কোয়ান্টিটি, মানে পি এবং কিউ, আমরা কিন্তু অন্য দুটা থেকে বের করতে পারি। মানে ভোল্টেজ এবং তার ম্যাগনিটিউড থেকে আমরা কিন্তু পি এবং কিউ বের করতে পারি। তো আলটিমেটলি আমাদের অ্যাকচুয়াল ইকুয়েশন হচ্ছে, মানে অ্যাকচুয়াল কোয়ান্টিটি হচ্ছে দুটা মেইনলি, মানে দুটা থেকে অন্য দুটা বের করা যায়। ওইটাই আমরা আসলে পাওয়ারফুল ইকুয়েশনে পড়বো। আমরা নরমালি ফোকাস দেব, আমরা আমরা এখানে ভোল্টেজ এবং তার অ্যাঙ্গেল, এই দুটা থেকে আমরা পি এবং কিউটা বের করব। আচ্ছা, এটা অনেক বেশি ইম্পর্টেন্ট আর কি, এই চ্যাপ্টারটা এখান থেকে আসবেই, একটু মাথা ঠান্ডা করে একটু পড়তে হবে। আচ্ছা, কোন একটা বাস অ্যাডমিটেন্স কে আমরা এইভাবে প্রকাশ করতে পারি, ঠিক আছে? কোন একটা বাস অ্যাডমিটেন্স কে আমরা এইভাবে প্রকাশ করতে পারি। যেমন আমরা জেড কে প্রকাশ করতে পারি না এইভাবে, জেড ইজ ইকুয়াল টু জেড ম্যাগনিটিউড অ্যাঙ্গেল, তার একটা অ্যাঙ্গেল। সো এটার একটা কারণ আছে, এগুলো আমরা আসলে ইকুয়েশন গুলো ইজি করার জন্য জাস্ট, আর কিছু না। এই যে এভাবে লেখা হচ্ছিল ইকুয়েশন গুলো ইজি করার জন্য। আচ্ছা, একইভাবে আমরা কোন একটা বাসবারের, যে কোনো একটা বাসবারের আমরা ভোল্টেজকে এভাবে বের করতে পারি, বিআই ইজ ইকুয়াল টু বিআই ম্যাগনিটিউড এবং ডেল্টা আই। সো এখানে এই যে এই এই জিনিসটা ইম্পর্টেন্ট, এই জিনিসটা ইম্পর্টেন্ট, একটু আমরা এটা দেখি। এখানে কি বলা হচ্ছিল একটু আমরা দেখি। এটা হচ্ছে আই নাম্বার বাসবার। এদিক থেকে আসতেছে 1 নম্বর, 2 নম্বর থেকে আসতেছে, 3 নম্বর থেকে আসতেছে, সব দিক দিয়ে আসতেছে। এটা মনে করলাম 1 নম্বর বাসবার থেকে এটা আসছে, এটা 2 নম্বর বাসবার, এটা 3 নম্বর বাসবার, এটা 4 নম্বর বাসবার, এখান থেকে আসছে। তো একটু দেখেন তো, তার মানে এই বাসবারের টোটাল কারেন্টের পরিমাণ কত হবে সব দিক দিয়ে যদি আসে? স্বাভাবিক অবস্থা কি, এটা দিয়ে কারেন্ট যদি দেখেন, এটা এই দুটার মাঝখানে যদি y i1 হয়
অ্যাডমিটেন্স, অথবা ZI1, এটাকে উল্টা করে দিলে ZI1, YI2 হয়, একইভাবে YI3, এভাবে। সো একটু দেখেন, তাহলে I1টাকে এভাবে লেখা যায় না? I1 ইজ ইকুয়াল টু, আমরা কি জানি আসলে, V1 ডিভাইড বাই যদি ZI1, এটাকে যদি আমরা একটু ম্যানিপুলেশন করি, YI1 ইন্টু V1, ঠিক আছে? একইভাবে অন্যগুলো লেখা হচ্ছে। আমরা ধরে নিচ্ছি আসলে এখানে n সংখ্যক বাসবার আছে, সো এই I বাসবারে টোটাল কারেন্টটা কত হবে? I1, এটাকে আমরা এভাবে লিখতে পারি। বুঝা গেছে? আমরা এটা কিন্তু V বাই ZI1 এভাবে লিখতে পারবো, এভাবে লিখতে পারতাম, V2 বাই ZI2 এভাবে লিখতে পারতাম, কিন্তু আমরা y এর সাপেক্ষে প্রকাশ করতে জাস্ট ক্যালকুলেশনের সুবিধার জন্য। আমরা পরে দেখবো আসলে জিনিসগুলো। আচ্ছা, এরপরে আমরা একটু দেখবো এখানে এই জিনিসগুলো একটু টাইম সাপেক্ষ, আমরা একটু বোঝার ট্রাই করবো আর কি। আমরা অ্যাপারেন্ট পাওয়ার পড়ছিলাম না, S is equal to আসলে VI কনজুগেট, এটা আমরা জানি। এটাকে আজকে আমরা লিখতে পারি P বাই JQ। আজকে আমরা লিখতে পারি P বাই JQ, এটা আমরা লিখতে পারি। আচ্ছা, এখন একটু দেখেন, এটা জাস্ট শুধুমাত্র আমাদের ক্যালকুলেশন সুবিধার জন্য আমরা এই ম্যানিপুলেশন গুলো করব, সামনে দেখবো একটু ম্যানিপুলেশন গুলো করব। যদি একটু দেখেন, আমরা এখানে তো ভি আছে, এবং আই এর যদি কনজুগেট বের করতে পারি, তার মানে তখন আমরা অ্যাপারেন্ট পাওয়ার পাবো। অ্যাপারেন্ট পাওয়ার পেলে আমরা পি এবং কিউ বের করতে পারবো। কিন্তু একটু দেখেন আইটা আর ভি তো হচ্ছে ওই যে আই নম্বর বাস বারে যেটা আছে ভোল্টেজ। এখন দেখেন এই যে এই আই কিন্তু হচ্ছে অনেকগুলো, যতগুলো বাস বার আছে ও প্রত্যেকটা বাস বারের সাথে কানেক্টেড, প্রত্যেকটা বাস বারের সাথে আই কানেক্টেড। সো একটু দেখেন আমাদের কনজুগেট করা কোনটা সুবিধা হবে, কি আই কনজুগেট করা সুবিধা হবে নাকি ভোল্টেজ কনজুগেট করার সুবিধা হবে? একটু বলেন তো। স্যার ভোল্টেজ কনজুগেট করা সুবিধা হবে। কেন? এখানে একটা মাত্র ভোল্টেজের টার্ম। হ্যাঁ, আসলে ওই কারণে করা হচ্ছে না, আর কোনো কারণ নাই। আমরা এই ক্যালকুলেশন গুলো ইজি করার জন্য এটা করতেছি। এখন যদি একটু দেখেন এই পুরো ইকুয়েশনটা, এটাকে যদি পুরোটাকে কনজুগেট করা হয়, কনজুগেট করলে এরকম হয়, আর এটাকে যদি আবার কনজুগেট করা হয় তখন ওই কনজুগেট সাইনটা আসলে চেঞ্জ হয়ে যায়। এটা তার কমপ্লেক্স নাম্বারের প্রপার্টিজ। সো এটাকে এস যদি পি বাই জে কিউ হয়, এটাকে কনজুগেট করলে পি মাইনাস জে কিউ।
ঠিক আছে। এখন দেখেন এই জিনিসটা এখানে করা হয়েছে, ভি কনজুগেট, এবং হচ্ছে এটা যেহেতু অনেক লেন্থি এবং এটা কমপ্লেক্স, এটাকে এটার মতো রাখা হয়েছে, যেটা আমরা ইজি ওইটাকে কনজুগেট করে দিলাম। আচ্ছা, এখন দেখেন এই দুইটাকে আমরা হচ্ছে একটু একটু চেঞ্জ করলে তো এটা এটা পাওয়া যাবে নাকি? কারণ একটু দেখেন এইখানে এই যে ভিআই যদি এটা হয়, ভিআই যদি হয় ভিআই ম্যাগনিটিউড ইনটু ডেল্টা আই, তখন ভিআই কনজুগেট হবে ভিআই ম্যাগনিটিউড মাইনাস ডেল্টা। এটা হচ্ছে এটা। সো একটু দেখেন একইভাবে এই দুইটা জিনিসের মধ্যে দেখেন এই দুটো থেকে এটা আসছে। সো কি আমরা এটাকে যদি আরেকটু সাজাই, তার মানে ওয়াই আই ওয়ান ভি ওয়ান ভি এন ডেল্টা আই এন ডেল্টা এন মাইনাস ডেল্টা আই, এটা আমরা এখন যদি এটাকে আমরা মানে পার্ট করি, এক্সপান্ড করি, তখন পি ইজ ইকুয়াল টু এটা পাওয়া যায়, এই দুটো অংশ, ওই রিয়েল অংশ এবং হচ্ছে ইমাজিনারি অংশ আসলে যদি পৃথক করি, কারণ আমরা কি জানি কোন একটা মনে করেন আর থিটা, এটাকে আমরা এইভাবে বলতে পারি না, আর কস থিটা প্লাস যে আর সাইন থিটা, এটা বলতে পারি। সো এখন দেখেন আবার এটা যদি মনে করলাম এ প্লাস আইবি হতো, এ প্লাস জেবি অথবা আইবি যাই হোক না কেন, সো আমরা কি রিয়েল অংশের সাথে রিয়েল অংশ কম্পেয়ার করতাম না, এটা ইজ ইকুয়াল টু এটা আর বি ইজ ইকুয়াল টু এটা, এই জিনিসটা এখানে করা হয়েছে। একটু দেখেন পিআই ইজ ইকুয়াল টু আসলে এটা রিয়েল অংশটা এতটুকু, এবং হচ্ছে কিউআই ইজ ইকুয়াল টু এটার ইমাজিনারি অংশটা, যেহেতু মাইনাস চিহ্ন আছে সে কারণে আমরা ওইভাবে, কারণ এখানে মাইনাস চিহ্ন থাকলে তখন মাইনাস বি ইজ ইকুয়াল টু আর সাইন থিটা হতো, এটাই করা হয়েছে এইভাবে। এখন একটু আমাদেরকে এই জিনিসগুলো একটু দেখতে হবে, কারণ এখান থেকে আমাদের মোটামুটি এগুলো তো আগেই পড়ছে, মানে এগুলো তো আগের বেসিক, এখান থেকে আমাদের মোটামুটি মানে এই চ্যাপ্টার পড়াশোনা শুরু হবে। আগে বলে রাখছি এই চ্যাপ্টারটা খুবই কঠিন, এটার মতো কঠিন চ্যাপ্টার আর নাই আর কি। সো আমরা এটা আস্তে ধীরে করে আগাবো, আগের গুলো যেহেতু ইজি ছিল তখন এগুলো খুব দ্রুত আগাইছে, এটা আস্তে ধীরে করে আগাতে হবে। এখানে কতগুলো জিনিস একটু লিখে রাখেন, এটা এটা আপনি এটা
আচ্ছা, আমরা কতগুলো আসলে জিনিস দেখবো, সেটা হচ্ছে এটা হচ্ছে আই নাম্বার বাসবার। হ্যাঁ, আই নাম্বার বাসবার এখানে পিজিআই পিজিআই হচ্ছে এই আই নাম্বার বাসবারের যে জেনারেটর কানেক্টেড, ওইটা কতটুকু পাওয়ার জেনারেট করতেছে। আর এটা হচ্ছে পিডিআই, এটা এটা হচ্ছে আই নাম্বার বাসবারে কতগুলো ডিমান্ড পাওয়ার আছে, সেগুলো ডিমান্ড পাওয়ার আছে ওইটা। এখন এই দুইটার ডিফারেন্সটাই হচ্ছে শিডিউল পাওয়ার, এই দুইটার ডিফারেন্সটাই হচ্ছে নেট শিডিউল পাওয়ার। এখান থেকে বোঝা যাচ্ছে, দেখেন এই যে এখানে মনে করেন ওই বাসবারের কিছু ডিমান্ড আছে, সো এখানে যদি জেনারেশন এটা হয় এবং জেনারেশন থেকে যদি ডিমান্ড বাদ দেওয়া হয়, বাকি যেটা থাকবে ওইটাই আসলে এই বাসবারের মধ্যে কতটুকু ঢুকবে, এটাই হচ্ছে মানে কতটুকু ফ্লো ইনজেক্ট হবে, এটাই হবে শিডিউল। সো সবসময় আসলে আমরা যখন শিডিউল ক্যালকুলেশন করব, শিডিউল পাওয়ার ক্যালকুলেশন করব, তখন অবশ্যই ওই বাসবারের জেনারেশন থেকে ওই বাসবারের যে ডিমান্ড পাওয়ার আছে ওইটাকে সবসময় বিয়োগ করতে হবে। একইভাবে এটার রিয়েল পাওয়ার ক্ষেত্রে, রিয়েক্টিভ পাওয়ার ক্ষেত্রেও একই রকম একই রকম। রিয়েক্টিভ পাওয়ারের ক্ষেত্রেও শিডিউল পাওয়ারটা হচ্ছে এই যে জেনারেশন এবং হচ্ছে ডিমান্ড, এই দুটোর ডিফারেন্স। এরপরে আমরা আসলে আরেকটা জিনিস দেখব, এই এই জিনিসটা, এটা হচ্ছে বাসবারের কোনো একটা প্রান্তে, ওই যে বাসবার আছে না, বাসবারের মনে করেন সামনে থেকে কিছু অংশ, অথবা এখান তো অনেকগুলো লাইন থাকতে পারে। হ্যাঁ? এই বাসবারের কোনো একটা প্রান্তে এই পিআই ক্যালকুলেট করা হয়। যদি একটু দেখেন, যদি পিআই এবং পি শিডিউল সমান থাকে, তার মানে কি এখানে কোনো পাওয়ারের মিসম্যাচ নাই, কারণ যতটুকু এখানে তো অনেকগুলো লাইন, মনে করেন এটা তো একটা বাসবার, এই বাসবার থেকে অনেকগুলো লাইন আসলে অনেকগুলো লাইন বের হয়ে গেছে, এবং এই পিআই হচ্ছে প্রতিটা লাইনের মধ্যে দিয়ে কি পরিমাণ পাওয়ার যাচ্ছে ওটার সামেশন পিআই। এখন দেখেন, যদি পিআই এবং পি শিডিউল যদি সমান হয়, পিআই এবং পি শিডিউল যদি সমান হয়, তার মানে কি কোনো এখানে মিসম্যাচ নাই পাওয়ারের। কারণ আমরা জানি প্রতিটা লাইনের মধ্যে তখন হচ্ছে যেটা হবে, প্রতিটা এই যে আউটপুট লাইনে যে পাওয়ার গুলো যাচ্ছে তাদের সামেশন ইনপুট মানে কতটুকু ইনজেক্ট হয়েছে তাদের সমান। একইভাবে এই যে যদি কিউআই এবং কিউ শিডিউল যদি সমান হয়, তখন আসলে কিউ এর ক্ষেত্রে কোনো মিচ ম্যাচ নাই। তার মানে একটু দেখেন, এই পিআইটা বলা হচ্ছিল আসলে এই যে এখানে যে শিডিউল যেটা আছে, শিডিউল থেকে আপনি হচ্ছে ক্যালকুলেটেড পাওয়ার যদি বাদ দেন, যদি কোনো যদি তার রেজাল্টেন্ট 0 হয়, তার মানে কোনো মিসম্যাচ নাই। যদি রেজাল্টেন্ট অন্য কোনো কিছু হয়, পজিটিভ হতে পারে নেগেটিভ হতে পারে, তখন আসলে মিসম্যাচ আছে। ইকুয়েশন এটা বোঝা গেছে? এরপরে এটা একটু আগে আমরা বলছিলাম, শিডিউল পাওয়ার মানে আসলে জেনারেশন পাওয়ার থেকে ডিমান্ড পাওয়ার আবার ক্যালকুলেটেড হচ্ছে, যেটা আউটপুট সাইডে প্রতিটা বাসবার মানে বাসবার থেকে যে লাইনগুলো বের হয়েছে তাদের তাদের পাওয়ার গুলোর সামেশন, এটা ক্যালকুলেটেড। একইভাবে কিউআই মিসম্যাচ, এটা এই জিনিসগুলোর ক্যালকুলেশন।
আচ্ছা, এরপর আরেকটা জিনিস দেখবো আমরা, পাওয়ার ব্যালেন্স ইকুয়েশন। পাওয়ার ব্যালেন্স ইকুয়েশন এটা আমরা দেখবো। একটু আগে কি দেখলাম, যদি আউটপুট পাওয়ার, এই যে আই নাম্বার বাসবার থেকে যতগুলো পাওয়ার বের হচ্ছে তাদের সামেশন, যদি এই যে ওই ওই বাসবারে যতগুলো ওই বাসবারে যে পাওয়ারটা ইনজেক্ট হচ্ছে তাদের 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 সমান হয়, তখন দেখা যাচ্ছিল আসলে কোনো মিসম্যাচ নাই। যদি যদি সমান না হয় তা মানে একটা মিসম্যাচ আছে। এখন দেখেন পাওয়ার ব্যালেন্স ইকুয়েশন তখনই লিখে যাবে, মানে পাওয়ার ব্যালেন্স আমরা উল্টা দিক থেকে যদি আসি, যদি কোনো মিসম্যাচ না থাকে, একটু দেখেন, যদি কোনো মিসম্যাচ না থাকে তাহলে এটা লেখা যায় না, আমরা কি পি শিডিউল মাইনাস পিআই ক্যালকুলেটেড, আমরা সুবিধার জন্য এটাকে পিআই ধরে নিই, ইজ ইকুয়াল টু 0। তার মানে কি যতগুলো আউটপুট পাওয়ার পাওয়া যাচ্ছে ততগুলো হচ্ছে ইনজেক্ট হচ্ছে এখানে। সো কোনো ইকুয়েশনের যদি মানে ইনপুট পাওয়ার, মানে কোন একটা বাসবারে ইনপুট পাওয়ার এবং তার আউটপুট পাওয়ার যদি সমান হয়, তখন আসলে আমরা ওই ইকুয়েশনটাকে পাওয়ার ব্যালেন্স ইকুয়েশন বলি। এ দেখেন এখানে একটু এদিক ওদিক করছে, অসুবিধা নাই, কারণ আমরা তো ওই পাশে এক পাশে তো 0, সো আমরা মানে সামনে পিছনে নিতে পারি ইকুয়েশনটাকে। আমরা কিছুক্ষণ আগে পড়ছিলাম পিআই শিডিউল থেকে পিআই ক্যালকুলেটর বাদ দিচ্ছিলাম, কোনো অসুবিধা নাই, আপনি ইচ্ছা করলে ওইটাও লিখতে পারেন, কারণ এখানে তো 0, এই পাশে তো 0। সো যদি কোনো মিসম্যাচ না থাকে তখন কি হবে, এটা 0। সো 0 হলে আপনি এভাবে লিখতে পারি দুইটা। এই জিনিসটাকে হচ্ছে পাওয়ার ব্যালেন্স ইকুয়েশন বলা হয়। পাওয়ার ব্যালেন্স ইকুয়েশন তখনই লেখা হয় যখন আসলে ইনপুট সাইডের মানে কোনো একটা বাসবারের মধ্যে যে পাওয়ার ইনজেক্ট হবে এবং ওই বাসবার থেকে যতগুলো পাওয়ার আউটপুট বের হবে ওগুলোর ওগুলোর ইয়েটা সমান হবে, মানে ওগুলোর ওগুলোর যে ভ্যালু ওইটা সমান হবে। তার মানে তখন আসলে কোনো মিসম্যাচ থাকবে না। আচ্ছা, আমরা আবারও আসি। আমরা আইতম বাসবারে কয়টা ভেরিয়েবল আছে, পি কিউ ডেল্টা এবং মানে ভোল্টেজের অ্যাঙ্গেল, ভোল্টেজের ম্যাগনিটিউড। সো ওই যে কিছুক্ষণ আগে আমরা বলছিলাম না, আমরা আসলে দুইটা যদি ম্যাগনিটিউড জানতে পারি, মানে ভোল্টেজ এবং হচ্ছে তার অ্যাঙ্গেলটা যদি জানতে পারি আমরা, তাহলে পি এবং কিউ বের করতে পারি। এই যে এই ইকুয়েশন থেকে একটু দেখেন, এটা তো অবশ্যই কনস্ট্যান্ট একটা জিনিস, ভি এবং হচ্ছে তার ম্যাগনিটিউড, ভি এবং তার ম্যাগনিটিউড যদি জানতে পারি আমরা, তাহলে পি এবং কিউ বের করতে পারবো, এটাই বলা হচ্ছে এখানে। আচ্ছা, সো একইভাবে আমরা এটা বলতে পারি না, আমরা যে কোনো দুইটা ম্যাগনিটিউড জানলে আমরা অপর দুইটা ভেরিয়েবল বের করতে পারি। যে কোনো দুইটা ভেরিয়েবল যদি আমাদের জানা থাকে তখন আমরা অপর দুইটা ভেরিয়েবল আমরা বের করতে পারি এই ইকুয়েশন গুলোর সাহায্যে। এখন আমরা কয়েকটা জিনিস পড়বো, এগুলো এগুলো আমাদের বিভিন্ন ভাইভাতে ধরে, এগুলো আমরা একটু দেখতে হবে। একটা হচ্ছে লোড বাস, একটা হচ্ছে ভোল্টেজ কন্ট্রোল বাস, আর একটা হচ্ছে স্ল্যাক বাস। এই তিনটে জিনিস সম্পর্কে আমরা একটু বলবো।
আমরা লোড বাস হচ্ছে আসলে যে বাসগুলোর সাথে লোড কানেক্টেড থাকে, যে বাসগুলোর সাথে আমাদের লোড কানেক্টেড থাকে, যে বাসগুলোর সাথে আমাদের লোড কানেক্টেড থাকে, বারবার বলতেছি। এখন দেখেন এই যে লোড বাস বারে আমরা যেসব জিনিস লাগে ওগুলো আমরা বের করতে পারি। লোড বাস বারে আমাদের একটা ডিমান্ড জানা থাকবে, পি ডিমান্ড জানা থাকবে, কিউ ডিমান্ড কতটুকু এটা জানা থাকবে লোড বাস বারে। আচ্ছা, কিন্তু আমরা এই ক্ষেত্রে আমাদের ভেরিয়েবল থাকবে ভি এবং ডেল্টা, এটা কিন্তু আমরা জানতে পারবো না, এটা কিন্তু আমরা জানতে পারবো না। এরপরে আরেকটা জিনিস আমাদের জানা থাকবে, হ্যাঁ এই দুটাই। আর কিছু কি বলতে পারি আমরা লোড বাস সম্পর্কে? লোড বাসের জেনারেশন কতটুকু হবে? স্যার 0, কারণ জেনারেটর কানেক্টেড থাকবে না এখানে। হ্যাঁ, সাধারণত জেনারেশন কারণ একইভাবে কিউ জি ওইটাও 0। তার মানে বুঝছেন? আমরা একটু দেখেন, আমরা এতক্ষণ আমাদের এখানে ভেরিয়েবল হচ্ছে দুইটা, বাকি দুইটা যেহেতু আমরা জানি, আমরা এই ভেরিয়েবল দুইটা দিয়ে আমরা বাকি দুইটা বের করতে পারবো। বুঝা গেছে? কিন্তু হ্যাঁ, ওই আমাদের তার মানে লোড বাসের মধ্যে আমরা হচ্ছে ডিমান্ড জানি এবং হচ্ছে ডিমান্ড মানে কি, কতটুকু ডিমান্ড মানে রিয়েল পাওয়ার এবং রিএক্টিভ পাওয়ার ডিমান্ড, ওইটা কিন্তু আমরা জানি। এবং সাথে সাথে এটাও জানি লোড বাস গুলোতে আমাদের কোনো রিয়েল পাওয়ার এবং রিএক্টিভ পাওয়ার জেনারেশন নাই। সো এখানে ভেরিয়েবল হচ্ছে দুইটা, ভি এবং ডেল্টা। আচ্ছা, এখানে ভেরিয়েবল হচ্ছে দুইটা, ভি এবং ডেল্টা। আচ্ছা, ভোল্টেজ কন্ট্রোল বাস অথবা অনেক সময় এটাকে জেনারেটর বাসও বলা হয়, অনেক সময় এটাকে জেনারেটর বাসও বলা হয়। এটা কি? এটা হচ্ছে জেনারেটর যে বাসগুলোর সাথে কানেক্টেড থাকে, ওটা হচ্ছে জেনারেটর বাস অথবা ভোল্টেজ কন্ট্রোল বাস বলা হয়। এটাতে সাধারণত আমি হচ্ছে পি জানবেন এবং ভোল্টেজ জানবেন। এখানে জেনারেটর বাস বারে হচ্ছে আমাদের নুন হচ্ছে পি জানবেন এবং ভোল্টেজ জানবেন। আমাদের এখানে আননোন থাকবে আসলে কিউ এবং হচ্ছে ডেল্টা, এটা আমাদের আননোন থাকবে। কেউ কি বলতে পারবেন এটা কারণটা কি? এটা আমরা জানতে পারবো না। কেউ কি বলতে পারবে? কারণটা কি স্যার এইটা যে এখানে স্যার কোন ধরনের লোড, মানে রিঅ্যাক্টিভ পাওয়ারটা তো অ্যাকচুয়ালি হচ্ছে আমাদের ওই পাওয়ার ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে। তো এখানে তো আমি পাওয়ার ফ্যাক্টরটা জানি না, মানে ডেল্টার ব্যাপারটা জানি না। হ্যাঁ, তারপর ওই জিনিসটা তো অ্যাকচুয়ালি স্যার লোডের উপর ডিপেন্ড করে স্যার। এটা তো আসলে লোড বাস না, এটা তো জেনারেটরের কানেক্টেড বাস। দ্যাটস ওয়াই আমি ওইটা জানতে পারবো না দেখে আমি মানে কিউ জানতে পারবো না। ডেল্টার কথা, কারণ ডেল্টা তো স্যার হচ্ছে আসলে আমার ওই লোডের উপর ডিপেন্ড করতেছে। লোডের উপর ডিপেন্ড করলে কি হবে? বাট এই বাসের সঙ্গে তো লোড কানেক্টেড নাই, তো দ্যাটস ওয়াই আমি ডেল্টা জানবো না, কিউ জানবো না। আসলে ঘটনাটা যেটা হচ্ছে কিছুটা আসছে, অসুবিধা নাই। আমাদের একটা যখন জেনারেটর ডিজাইন করা হয় তখন অবশ্যই এটা কত পাওয়ার সাপ্লাই দেবে ওটার উপর বেস করে কিন্তু আমাদের এই জেনারেটরটা ডিজাইন করা হয় নাকি? হ্যাঁ স্যার। হ্যাঁ, এটা একটা কথা। মানে এটা কত ভোল্টেজে চলবে ওটাই কিন্তু আমরা ডিফাইন করে দিই। কোনো সময় আমরা কিন্তু বলি না যে এটা কতটুকু আসলে রিঅ্যাক্টিভ পাওয়ার দেবে, কারণ রিঅ্যাক্টিভ পাওয়ার সুইং করতে পারে। সাধারণত আমরা
কনস্ট্যান্ট রাখার ট্রাই করি বি এবং ডেল্টা বি, কারণ রিয়েক্টিভ পাওয়ার যে কোনো কারণে লাইনের মধ্যে হোক আর যেটা হোক সুইং করতে পারে, ভেরিয়েবল হতে পারে, ঠিক আছে। একইভাবে জি স্যার। একইভাবে অ্যাঙ্গেলটাও হচ্ছে ভেরিয়েবল হতে পারে, কারণ এটা তো আসলে আপনি যেটা বলছেন এটা লোডের উপর ডিপেন্ড করে, অনেক কিছুর উপর ডিপেন্ড করে, কারণ এটা ইনার্শিয়া, ইনার্শিয়া অনেক কিছুর উপর ডিপেন্ড করে। সো আমরা ভোল্টেজ কন্ট্রোল বাস বার যখন আমরা নেব তখন আসলে আমাদের পি এবং ডেল্টা বি আমাদের নোন থাকবে, এবং কিউ এবং এই যে অ্যাঙ্গেলটা পি এবং ভি টা নোন থাকবে, এবং কিউ এবং ডেল্টাটা আমাদের আননোন থাকবে। এরপর আমাদের সবচেয়ে ইন্টারেস্টিং জিনিস হচ্ছে স্ল্যাক বাস। এটা সম্পর্কে বিভিন্ন বিভিন্ন অবশ্যই বিভিন্ন পরীক্ষা অবশ্যই কোয়েশ্চেন করবেই, এটা সম্পর্কে কোয়েশ্চেন করবেই। আমি যতগুলো ভাই ফেস করছিলাম সবগুলোতে ম্যাক্সিমামে একটা দুইটা বাদে ম্যাক্সিমামে এটা নিয়ে ধরছে। স্ল্যাক বাসের আরেক নাম হচ্ছে সুইং বাস। স্ল্যাক বাস ইজ ইকুয়াল টু সুইং বাস। স্ল্যাক বাসের আরেক নাম হচ্ছে সুইং বাস। কেন বলা হচ্ছে সুইং বাস? আমরা তাহলে একটু আসি, এই জিনিসগুলো আমাদের একটু জানতে হবে। এটা এটা অবশ্যই বিভিন্ন জায়গায় ধরে আর কি। এখানে একটু দেখেন, আমরা কিন্তু এগুলো মানে আমরা একটা থিওরিটিক্যালি হিসাব করে নিচ্ছি। আমরা যখন একটা ক্যালকুলেশন করব, যখন কোনো একটা ক্যালকুলেশন করব অবশ্যই কোনো না কোনো জিনিসকে তো রেফারেন্স হিসেবে ধরে নিয়ে ক্যালকুলেশন করব। সো আমরা স্ল্যাক বাসটাকে আমরা ধরে নিই একটা রেফারেন্স। এটা কিন্তু একটা এক ধরনের জেনারেটর বাস, ওই ভোল্টেজ কন্ট্রোল বাস আর কি। আমরা সাধারণত লাইনের মধ্যে অথবা কোনো একটা পাওয়ার সিস্টেমে যতগুলো স্ল্যাক বাস একের অধিক হতে পারে। নরমালি আমরা যদি একটা কনসিডার করি, সাপোজ মনে করো কোনো একটা পাওয়ার সিস্টেমের মধ্যে স্ল্যাক বাস হচ্ছে একটা, তখন আমরা যেটা কনসিডার করব সবচেয়ে বড় জেনারেটর যেটা আছে ওইটাকে আমরা সাধারণত স্ল্যাক বাস হিসেবে আমরা কনসিডার করব একটা। তার মানে ওইটাকে আমরা রেফারেন্স হিসেবে কনসিডার করব। এখন যদি রেফারেন্স হিসেবে কনসিডার করা হয় তখন আসলে তার ভোল্টেজের যে ম্যাগনিটিউড এবং হচ্ছে অ্যাঙ্গেল ওইটা কিন্তু আমরা ধরে নেব, কারণ ওইটা ধরে নিলে আমরা পি এবং কিউ আসলে জানতে পারবো। আচ্ছা, এখানে আরেকটা জিনিস, এটা কেন রাখা হচ্ছে আসলে, এটা কেন দরকার? একটা কথা হচ্ছে একটাকে রেফারেন্স তো দরকার, রেফারেন্স ক্রিয়েট করার জন্য। এবং আরেকটা জিনিস হচ্ছে এটাকে আমি বলছিলাম সুইং বাস বলা হয়। সুইং বাস কেন বলা হয়? ডেল্টাটা ভ্যারি করতেছি, মানে অ্যাঙ্গেলটা ভ্যারি করতেছি, এই ধরনের কিছু? না, সুইং বাসটা হচ্ছে বলা হয়, দেখেন এই যে লাইনের মধ্যে কিছুটা তো লস আছে, অথবা লাইনের মধ্যে কিছুটা লস, অথবা হচ্ছে লাইনের মধ্যে দেখেন লাইনের মধ্যে যদি পাওয়ার ভেরিয়েশন হয়, লাইনের মধ্যে যদি পাওয়ার ভেরিয়েশন হয়, পি বি পি এবং হচ্ছে কিউ যদি ভেরিয়েশন হয়, আমরা ভোল্টেজ জেনারেটরের ক্ষেত্রে আমরা ধরে নিচ্ছিলাম পিটা হচ্ছে ফিক্সড। বুঝছেন কতটা? এই যে কিছু জি স্যার। হ্যাঁ, পিটা ফিক্সড। সো দেখেন মনে করেন 100, আচ্ছা একটু আস্তে আস্তে বুঝাই আমরা, মনে করেন 20টা জেনারেটর বাস আছে অথবা পাওয়ার প্ল্যান্ট আছে, ঠিক আছে? 20টা জেনারেটর বাস আছে অথবা পাওয়ার প্ল্যান্ট আছে। এর মধ্যে আমরা সবচেয়ে বড় জেনারেটর যেটা আছে ওইটাকে সাধারণত আমরা স্ল্যাক বাস হিসেবে ধরে নিই। এবং স্ল্যাক বাস আসলে এটা আসলে এক ধরনের রেফারেন্স বাস। এবং আমরা এটা যদি একটু আমরা লেখার ট্রাই করি, একটু দেখেন একটু কনসেপ্টটা একটু কঠিন আর কি।
আচ্ছা, স্ল্যাক বাস একটু দেখেন, আমরা যে স্ল্যাক বাস যেটা নিচ্ছি, মনে করেন আমাদের হচ্ছে 20টা হচ্ছে 1 2 এরকম হচ্ছে আমাদের 20টা হচ্ছে বাস বার আছে, মনে করেন 20টা বাস বার আছে। আমরা ধরে নিচ্ছি, সাপোজ মনে করলাম 1 নম্বর বাস বারটা, নরমালি যদি এটা না হয় আমরা সাধারণত 1 নম্বর বাস, স্বাভাবিক অবস্থায় আমরা 1 নম্বর বাস বারটাকে স্ল্যাক বাস বার হিসেবে ধরে নিই। এবং সাপোজ ধরে নিচ্ছিলাম এটা সবচেয়ে বড় জেনারেটর, এটা সবচেয়ে বড় জেনারেটর। হুম, আচ্ছা, এটাকে আমরা স্ল্যাক বাস হিসেবে ধরে নিচ্ছি। এখন একটু কথা বলেন, তার মানে অন্য 2 থেকে 20 পর্যন্ত অন্য যে 19টা জেনারেটর আছে, ওই জেনারেটর তার মানে ভোল্টেজ কন্ট্রোল বাস। আচ্ছা, এখন এই যে এই পাওয়ার সিস্টেমের মধ্যে যতগুলো হচ্ছে মানে লাইনের মধ্যে যে রিয়েল পাওয়ার লস হয় অথবা রিয়েক্টিভ পাওয়ার লস হয়, যাই লস হোক না কেন, ওইটা কিন্তু অবশ্যই আমরা এটা বলতে পারি না, ওইটা কিন্তু আসছে অবশ্যই এই যে জেনারেটর থেকে, কারণ এখানে তো সোর্স হচ্ছে জেনারেটর। এখন দেখেন, এই যে লাইনের মধ্যে আমরা তো আসলে এই যে এটার ক্ষেত্রে তার মানে 2 থেকে 20 পর্যন্ত যতগুলো জেনারেটর আছে সবগুলোকে আমরা পি এবং পি পি কনস্ট্যান্ট, মানে এটা হচ্ছে কনস্ট্যান্ট, এটা ফিক্স করে দিছি। সো এখানে হচ্ছে কোনো পি হচ্ছে ফিক্স করে দিছি। এখন যদি লাইনের মধ্যে কোনো পাওয়ারের ভেরিয়েশন হয় তো সুইং করে, এখন এই সুইংটাকে, এই পাওয়ার ভেরিয়েশনটাকে তো আসলে কোনো না কোনো ভাবে হচ্ছে সাপ্লাই দিতে হবে অন্য কাউকে। সো আমরা ধরে নিই তখন আসলে এই জিনিসটাকে আসলে সাপ্লাই দেয় 1 নম্বর বাস বার। বোঝা যাচ্ছে কিনা বলেন? সে কারণে এটাকে সুইং বাস বার বলা হয়। মানে স্যার অন্য বাসবার গুলোতে মানে 2 থেকে 20 যে ভোল্টেজ কন্ট্রোল বাসগুলো, ওদের মধ্যে কোনো পাওয়ার ভেরিয়েশন হলে সেটা কন্ট্রোল করবে 1 নম্বর স্ল্যাক বাস। পাওয়ার ভেরিয়েশন আসলে এইভাবে বলা উচিত না, আমরা আসলে ধরে নিচ্ছি, দেখেন আমরা ধরে নিচ্ছি মানে 2 থেকে 20 নম্বর যেটা আছে, হ্যাঁ এর মধ্যে হচ্ছে আমরা ধরে নিচ্ছি, আসলে আমরা ক্যালকুলেশন সুবিধার জন্য ধরে নিচ্ছি এর মধ্যে এর পাওয়ারটা হচ্ছে ফিক্সড, বুঝছেন? তার আচ্ছা পাওয়ার হচ্ছে ফিক্সড, সে মনে করেন 50 মেগাওয়াট অথবা 10 মেগাওয়াট করে সাপোজ মনে করেন প্রতিটা পাওয়ার দিচ্ছে, আমরা আইডেন্টিক্যাল ধরলাম সুবিধার জন্য। এখন মনে করেন লাইনের মধ্যে কোনো সময় তো পাওয়ার তো ভেরিয়েশন হয় না, হয়? জি স্যার। হ্যাঁ, এখন যদি পাওয়ার ভেরিয়েশন হয় তার মানে এই পাওয়ার ভেরিয়েশনটা কেউ না কেউ তো কন্ট্রিবিউট করতেছে নাকি? হ্যাঁ স্যার। সো আমরা ধরে নিচ্ছি পাওয়ার ভেরিয়েশনটা আসলে স্ল্যাক বাসে কন্ট্রিবিউট করে। বোঝা যাচ্ছে? জি স্যার। কারণ এই কারণে এটাকে সুইং বাস বলা হচ্ছে, এবং এই কারণে এই এক্সাক্ট এই কারণে সাধারণত আমরা প্রেফার করি সবচেয়ে বড় যে বাস বার আছে ওইটাকে হচ্ছে স্ল্যাক বাস বার। দেখেন এগুলো কিন্তু আমাদের হিসাবের সুবিধার জন্য, বাস্তব পক্ষে কিন্তু প্রতিটা জিনিসই প্রতিটা পাওয়ার প্রতিটা জেনারেটরে আসলে কন্ট্রিবিউট করতে পারে। বোঝা যাচ্ছে কিনা বলেন? জি স্যার, বুঝতে পেরেছি এখন। হ্যাঁ, আমাদের বাস্তবিক পক্ষে প্রতিটা জেনারেটরই কন্ট্রিবিউট করতে পারে, কিন্তু সবচেয়ে বেশি যার যার হচ্ছে জেনারেশন পাওয়ার ক্ষমতা যত বেশি, সবচেয়ে বড় যে জেনারেটর এটা কন্ট্রিবিউট সবচেয়ে বেশি করে। বোঝা যাচ্ছে কিনা বলেন? জি স্যার। এখন যদি আমরা দেখেন এটার নেওয়ার আরেকটা কারণ, এখন যদি আমরা প্রতিটাকে ভেরিয়েবল ধরে নিই, কাকে ভেরিয়েবল প্রতিটাই চেঞ্জ হচ্ছে, বুঝেন নাই? তখন কিন্তু আপনি জি স্যার। ক্যালকুলেশন করতে পারবেন না। কিন্তু এইভাবে নিয়ে গিয়ে আমরা যদি ক্যালকুলেশন করি, যদিও বা এরর থাকে, আমরা কিন্তু এখানে দেখবো আসলে পাওয়ার ফ্লো ইকুয়েশনে কোনো কিছুই আসলে মানে কি বলবো অ্যাকুরেট না। আমরা প্রতিটা জিনিস আসলে অ্যাকুরেটের কাছাকাছি নিয়ে যাওয়ার ট্রাই করি। বোঝা যাচ্ছে কিনা বলেন? সে কারণে আমরা সবসময় স্ল্যাক বাসটাকে সবচেয়ে বড় জেনারেটর যেটা ওইটাকে আমরা কনসিডার করি। বোঝা গেছে? জি স্যার। এটা কিন্তু আমরা থিওরিটিক্যালি হিসাবের জন্য, এবং প্র্যাকটিক্যালি দেখা যায় আসলে প্র্যাকটিক্যালি এটার সাথে অনেক কিছু মিল আছে। সেটা হচ্ছে সবচেয়ে যেটা বড় জেনারেটর ওইটা সবচেয়ে বেশি কন্ট্রিবিউট করে পাওয়ার সুইং এর ক্ষেত্রে। স্যার একটা কোশ্চেন ছিল। বলেন। স্যার এইখানে স্ল্যাক বাসে আমরা ভিটা জানি, বুঝতে পারলাম, যেহেতু আমি সবচেয়ে ম্যাক্সিমাম পাওয়ারের বাসটাকে স্ল্যাক বাস বা রেফারেন্স হিসেবে কাউন্ট করছি, দ্যাটস ভিটা জানি।
স্যার ডেল্টাটা নোন কিভাবে? ও আমরা ধরে নিচ্ছি দেখেন, আমি বললাম হচ্ছে আসলে আমাদের তো একটা রেফারেন্স দরকার নাকি। জি স্যার। বলেন মনে করেন আমার এখান থেকে ঢাকা ইউনিভার্সিটির দূরত্ব মানে মানে ঢাকা ইউনিভার্সিটির দূরত্ব যদি হচ্ছে 20 কিলোমিটার হয়, তার মানে এটা কোনো আসলে কোনো কিছু মিন করে না, কোনো কিছু হ্যাঁ, কোত্থেকে কাউন্ট করতেছে সেটা একটা স্যার। হ্যাঁ কোথা থেকে কাউন্ট করতেছে। সো আমরা আসলে সবচেয়ে বড় বাসটাকে আমরা হচ্ছে স্ল্যাক বাস হিসেবে ধরে নিয়ে সাধারণত এটার অ্যাঙ্গেলটা ধরা হয়, ম্যাগনিটিউডটা ধরা হয় 1 এবং অ্যাঙ্গেলটা ধরা হয় 0 ডিগ্রি। বুঝছেন কতটা? জি স্যার। কারণ আমাদের রেফারেন্স দরকার একটা তো আমরা যেটা বলেন না কেন, আমরা যে ভোল্টেজ অথবা যাই ক্যালকুলেট করি না কেন, ওটা কিন্তু কোনো রেফারেন্সের সাপেক্ষে করি। আমরা বলি না আসলে 400 ভোল্ট, এটা কিন্তু গ্রাউন্ডের সাপেক্ষে বলি। হ্যাঁ স্যার। ওটাই আসলে ওটাই করা হয়, মানে স্ল্যাক বাস ওটাই করে। ও আচ্ছা স্যার, এবার বুঝতে পেরেছি। ওটা বারবার বলতেছে, এটা কিন্তু একটা থিওরিটিক্যাল কনসেপ্ট। কারণ এবং দেখা যায় আসলে এইভাবে ধরলে আমাদের কিন্তু মানে একদম কাছাকাছি আমরা সলিউশন খুব কাছাকাছি যেতে পারি। কারণ ওই যে ওই কারণে বললাম, কারণ সবচেয়ে বড় বাস জেনারেটরটাকে আমরা স্ল্যাক বাস হিসেবে কনসিডার করি। আমরা একটু আগে বলছিলাম না 4টা ভেরিয়েবল, পি কিউ ভি, মানে ভি এর ম্যাগনিটিউড এবং তার ডেল্টা। সো এর মধ্যে যদি আমরা আসলে এই যে আমাদের এখন মেইনলি ফোকাস দেব এই যে ভোল্টেজের ম্যাগনিটিউড এবং হতে তার অ্যাঙ্গেল। হ্যাঁ, এগুলো দিয়ে আমরা তাহলে খুব সহজে অন্য অন্য ভেরিয়েবল গুলো আসলে ডিটারমাইন করতে পারবো, মানে অন্য দুটা ভেরিয়েবল আমরা ডিটারমাইন করতে পারবো। আমরা অন্য দুটা ভেরিয়েবল ডিটারমাইন করতে পারবো। একটু দেখেন ওই যে পি, আমরা এই যে ইকুয়েশনটা দেখলাম না প্রথমে তো এই যে এটা, আমরা ভি এবং যদি ডেল্টা জানতে পারি, আমরা পি এবং কিউ জানতে পারবো। সো সো আমাদের ফোকাসটা হবে ওইভাবে, আমরা ভি এবং ডেল্টা দিয়ে আমরা হয়তো একটু জানা ট্রাই করবো। আচ্ছা, এখন আমরা একটু এই জিনিসগুলো একটু দেখবো, এটা ইম্পর্টেন্ট, এটা আসতে পারে। সেটা হচ্ছে একটু আমরা দেখি কোন একটা পাওয়ার সিস্টেম, হ্যাঁ, এর মধ্যে আই থেকে এন পর্যন্ত বাসবার আছে। আই থেকে এন পর্যন্ত মানে এন সংখ্যক বাসবার আছে। তার মধ্যে একটু দেখেন, আমরা ধরে নিচ্ছি স্ল্যাক বাস। সাধারণত এখন দেখেন আসলে একটা পাওয়ার সিস্টেমের মধ্যে যতগুলো বাসবার আছে, সাধারণত সবচেয়ে বড় বাস যেটা ওটাকে 1 নম্বর দেওয়া হয়। তার মানে সবচেয়ে বড়, সাধারণত সবচেয়ে বড় যে জেনারেটর বাস আছে ওটাকে হচ্ছে স্ল্যাক বাস বলা হয়। আচ্ছা, আমরা স্ল্যাক বাস এটাকে ধরে নিলাম। আর 2 নম্বর থেকে NG+1, আমরা একটু মাঝামাঝি কোন একটা জিনিস ধরে নিচ্ছি, NG+1। একটু দাঁড়ান, আমার একটা কল আসছে। আমরা 2 নম্বর থেকে NG+1, আমরা 2 নম্বর থেকে NG+1, তার মানে এনজি সংখ্যক আমাদের হচ্ছে বাসবার হচ্ছে ভোল্টেজ কন্ট্রোল বাসবার, আমরা ধরে নিচ্ছি। এরপর বাকি যেগুলো আছে এগুলোকে বলা হচ্ছে লোড বাস, আমরা ধরে নিচ্ছি কিন্তু সবগুলো ধরে নিচ্ছি। তার মানে লোড বাস কতটুকু আসলে এন থেকে এই দুটা জিনিস বিয়োগ দিলে যা হবে আর কি। তার মানে হচ্ছে এখানে স্ল্যাক বাস হবে একটা, এখানে লেখা আছে এই যে ভোল্টেজ কন্ট্রোল বাস অথবা জেনারেটর বাস, হচ্ছে জেনারেটর বাস বলা উচিত না আসলে, ভোল্টেজ কন্ট্রোল বাস হচ্ছে এনজি, এবং হচ্ছে লোড বাস হচ্ছে বাকি গুলো। এখন দেখেন এখানে আমাদের স্পেসিফাইড কোয়ান্টিটি কি,
ভি এবং ডেল্টা এটার ক্ষেত্রে, আর স্পেসিফাইড কোয়ান্টিটি হচ্ছে পি এবং ভি, আর এটার ক্ষেত্রে হচ্ছে পি এবং কিউ। এখন দেখেন আমরা এখান থেকে ডিরেক্টলি এখানে চলে যাই, এটা পরে আসতেছি। আমরা প্রথমে বলছিলাম আসলে আমাদের যে স্টেট ভেরিয়েবল যেটাকে আমরা ফোকাস করব ওইটা নরমাল হচ্ছে ভি এবং ডেল্টা, কারণ এই দুটা জিনিস যদি আমরা জানতে পারি বাকি তাহলে পি এবং কিউ বের করতে পারবো। আমাদের কিন্তু ফোকাস দিতে হবে ভি এবং ডেল্টার দিকে। হ্যাঁ, তো এখন দেখেন এখানে এই 1 নম্বর স্ল্যাক বাসে আমরা ভি এবং ডেল্টা জানতে পারি। এখানে কি আননোন আর কোনো ভেরিয়েবল আছে? এখানে নাই, বুঝতে পারছেন? একইভাবে আমরা ভোল্টেজ কন্ট্রোল বাসের ক্ষেত্রে দেখেন আমরা কিন্তু ভি ম্যাগনিটিউড জানতে পারি, তার মানে একটা জিনিস জানি। সো এখানে হচ্ছে ডেল্টা নাই। সো আমাদের হচ্ছে টোটাল বাস বার আছে হচ্ছে কয়টা? এনজি। সো প্রতিটার জন্য একটা করে আমাদের আননোন আছে, সো এটাকে এইভাবে লেখা যায়। এরপরে হচ্ছে আমাদের লোড বাসে পি এবং কিউ আমাদের স্পেসিফাইড, তার মানে এখানে আমরা ভোল্টেজ এবং তার অ্যাঙ্গেল আমরা জানি না। সো এখান থেকে আমরা হচ্ছে তার মানে প্রতিটা বাস বারের জন্য আমাদের দুইটা করে ইকুয়েশন লাগবে অথবা দুইটা করে ভেরিয়েবল লাগবে। সো এখানে দেখেন এটা। সো আমরা আমরা জানি যতগুলো ভেরিয়েবল ততগুলো ইকুয়েশন এইভাবে। সো আমরা হচ্ছে টোটাল নাম্বার অফ ইকুয়েশন আমরা এইভাবে বের করতে পারি। তার মানে কতগুলো ইকুয়েশন হবে, কতগুলো সলিউশন আমরা বের করতে পারবো, মানে কতগুলো সলিউশন থাকবে ওই পাওয়ার সিস্টেমের, আমরা এইভাবে বের করতে পারি। কারো কোনো কোয়েশ্চেন আছে? ইম্পর্টেন্ট, এটা ইম্পর্টেন্ট। আমরা যদি ম্যাথটা দেখি আসলে আমরা আরেকটু ক্লিয়ার হব। আমাদের এখানে বলা হচ্ছিল আসলে নয়টা বাসবার আছে। এই কোয়েশ্চেনটা 9.1, এটা একটু দেখতে হবে। এখানে হচ্ছে 9টা বাসবার আছে। 9টা বাসবারের মধ্যে আমাদের হচ্ছে এই যে 9টা বাসবার আছে এবং 9টা বাসবারের মধ্যে আমাদের সিঙ্ক্রোনাস জেনারেটর কানেক্টেড আছে। দেখেন সিঙ্ক্রোনাস জেনারেটর কানেক্টেড আছে 1 2 5 7, 1 2 5 7। এবং আমাদের বলা হচ্ছিল প্রথম যে বাসবারটা মানে 1 নম্বর বাসবারটা ওইটা হচ্ছে স্ল্যাক বাস। সো আমরা দেখেন 1 নম্বরটা সিলেক্ট করে ফেলেছি। প্রথম যে বাসবারটা ওইটা হচ্ছে স্ল্যাক বাস। সো বাকি পিভি বাস ভোল্টেজ কন্ট্রোল বাসটাকে অনেক সময় পিভি বাসও বলা হয়। এই যে ভোল্টেজ কন্ট্রোল, কারণ আমরা পি এবং ভি এটা আমরা স্পেসিফাইড বলে আমরা পিভি বাস বলে, আর লোডকে অনেক সময় পিকিউ বাস বলা হয়। আচ্ছা, এখন দেখেন এটা হচ্ছে স্ল্যাক বাস, 1 নম্বরটাকে স্ল্যাক বাস বলা হচ্ছে। এরপরে আমরা 2 5 7 এই তিনটাকে আমাদের পিভি বাস বলা হচ্ছে, কারণ বাকি যেগুলো আছে স্ল্যাক বাস বাদে বাকি যেগুলো আছে অবশ্যই এগুলো ভোল্টেজ কন্ট্রোল বাস অথবা পিভি বাস। আচ্ছা, এরপরে বাকি যেগুলো আছে, কারণ আমরা তো জানি 9টা বাস বার, বাকি যেগুলো আছে বাকি কোনগুলো আছে আসলে 3 নম্বর 4 নম্বর 6 নম্বর 8 নম্বর 9 নম্বর, অবশ্যই এগুলো হচ্ছে পিকিউ বাস। সো আমরা হচ্ছে এটা বলতে পারি না এখান থেকে আসলে কতগুলো ইকুয়েশন বের করা যাবে। দেখেন এখান থেকে হচ্ছে 3টা ইকুয়েশন হবে, এখান থেকে 3টা ইকুয়েশন, আর এখানে 1 2 3 4 5, 1 2 3 4 5, তার মানে এখান থেকে 10টা ইকুয়েশন পাওয়া যাবে। সো টোটাল নাম্বার অফ ইকুয়েশন যদি আমরা ক্যালকুলেট করি, একটু দেখেন এই নাম্বার অফ ইকুয়েশন হচ্ছে 13টা।
আর নম্বর, তার মানে নাম্বার অফ স্টেট ভেরিয়েবল হচ্ছে 13টা। আচ্ছা, তো আমরা খুব সহজে কিন্তু কয়টা ইকুয়েশন লাগবে এবং কয়টা আমাদের নোন কয়টা আননোন ওইটা আমরা বের করতে পারি। এরপরে সেকেন্ড ধাপ যেটা আসবো, এটা আসলে আমাদের বলছিল মিসম্যাচ বের করার জন্য। মিসম্যাচ বের করার জন্য একটু দেখেন, সো মিসম্যাচ তখনই জানা যাবে যদি আসলে পি এবং কিউ আপনি জানতে পারেন। পি এবং কিউ আপনি জানতে পারেন, যদি পি এবং কিউ জানতে না পারেন তার মানে হচ্ছে আপনি মিসম্যাচ বের করতে পারবেন না। এই যে পি কিউ বাসের ক্ষেত্রে, একটু পি কিউ বাস বারের ক্ষেত্রে মিসম্যাচ অবশ্যই আমরা জানতে পারবো, কারণ হচ্ছে এই প্রতিটার আমরা পি এবং কিউ জানি। সো ডেল পি ডেল কিউ এভাবে আমরা বের করতে পারি। পিভি বাস বারের ক্ষেত্রে আমরা কি মিসম্যাচ বের করতে পারবো? অবশ্যই পারবো, শুধুমাত্র পি এর জন্য, নট কিউ, কারণ কিউ আমরা জানি না। পিভি বাস বার অথবা ভোল্টেজ কন্ট্রোল বাস বারে আমরা কিউ রিঅ্যাক্টিভ পাওয়ার কতটুকু ওটা জানি না। সো আমরা এখানে ডেল পি মানে পি গুলো বের করতে পারবো, তার মানে ডেল পি 2 ডেল পি 5 এবং ডেল পি 7 আমরা বের করতে পারবো। সো এখান থেকে ওই আমরা আগে যেটা বললাম, আমরা হচ্ছে পিকিউ বাসের প্রতিটা করেসপন্ডিং আসলে স্টেট ভেরিয়েবল বের করতে পারবো, পিভি বাসের প্রতিটা করেসপন্ডিং আমরা স্টেট ভেরিয়েবল বের করতে পারবো। এখন তাহলে টোটাল হচ্ছে স্টেট ভেরিয়েবল হচ্ছে 13টা। সো আমাদের ইকুয়েশন হবে 13টা। আমরা আসলে আজকে এই পর্যন্তই পড়াবো আর কি। এখন